সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সকলকে। আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তার আগে আমরা পরিচয় দিয়ে নিই যে আমি মোহাম্মদ রফিকুর রহমান মণ্ডল, সিনিয়র সহকারী শিক্ষক, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম এর আগের জাতিসংঘ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু স্ক্রিনে দেখে নিই কতগুলো, একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখো যে আমরা কিছু ছবি দেখব স্ক্রিনে। যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সুপ্রিম কোর্ট, আরও আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এগুলো দেখে আমরা কি অনুমান করছি, আজকের আলোচনার বিষয়টা কি হতে পারে? যে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে একটি রাষ্ট্রের চারটি উপাদান থাকে, তার মধ্যে থাকে তোমার একটি অংশ থাকে সরকার, তাই না? এই সরকারের আবার তিনটি বিভাগ থাকে, যে তিনটি বিভাগের সমন্বয়ে সরকার তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এই তিনটি বিভাগগুলোই হচ্ছে তোমার আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে যে উপাদানটি গঠিত হয় রাষ্ট্রের, সেটি হচ্ছে সরকার। তো আজকের আমাদের আলোচনার বিষয়, আমরা এই তিনটি বিভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আজকে পাঠের শিরোনাম হচ্ছে যে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। বাংলাদেশ সরকার যে অঙ্গ সংস্থাগুলোকে নিয়ে কার্যক্রম তা পরিচালনা করে, দেশ পরিচালনা করে, রাষ্ট্রটি পরিচালনা করে, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব, যে বিষয়গুলো, সেটা শেষে আমরা কি কি জানতে পারবো, এই বিষয়গুলো এক নজর দেখে নেই। দেখো যে আজকে আমরা আলোচনা করে যে বাংলাদেশ সরকারের স্বরূপ বা বাংলাদেশের সরকারের রূপ কেমন বা ধরন কেমন, এটি আমরা বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আজকের আলোচনা শেষে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ সম্পর্কে আলোচনা করব এবং সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এবং আজকের আলোচনা শেষে প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, এগুলো বর্ণনা করতে পারবো। তো আমরা একটু এক নজর দেখে নেই যে বাংলাদেশ সরকারের স্বরূপ বা বাংলাদেশ সরকারের রূপটা কেমন। আসলে এই বাংলাদেশ সরকার, একটু আমরা স্ক্রিনের দিকে তাকাই, দেখো যে দেখতে পাচ্ছ দুইজন ব্যক্তিকে, একজন হচ্ছেন রাষ্ট্রপ্রধান আর একজন হচ্ছেন সরকার প্রধান। বাংলাদেশ আমরা জানি যে 1971 সালের 9 মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে 30 লক্ষ লোকের শহীদের রক্তের বিনিময়ে এই দেশটি আমরা পেয়েছি। তো এটি একটি, এ দেশের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমরা যে ধরনের দেশ, তাতে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। 1971 সালের 10ই এপ্রিল আমরা জানি বাংলাদেশ সরকার প্রথম গঠিত হয় এবং রাষ্ট্রটি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয়। পরবর্তীতে আমরা জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। তো এই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের প্রথম কাঠামোটা ছিল কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তো পরবর্তীতে এটি সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তো বর্তমানে বাংলাদেশের যে সরকার ব্যবস্থাটা বিদ্যমান রয়েছে, এটি একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। এখানে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, এখানে সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হলেও যে প্রকৃত ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর সকল ক্ষমতা পরিচালনা করে থাকে এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ কর্তৃক এই সরকারটি পরিচালিত হয়ে থাকে, এই দেশটি পরিচালিত হয়ে থাকে। এখানে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং সরকার প্রধান এবং নির্বাহী ক্ষমতা যার হাতে ন্যস্ত, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। আসলে বাংলাদেশ সরকারের আসল রূপটা হচ্ছে এরকম। এখানে রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপতি, তার যে ক্ষমতা নাই তা না, কিন্তু রাষ্ট্রপতির নামে সকল ক্ষমতাগুলো প্রয়োগ করে থাকে প্রধানমন্ত্রী। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের একটি চিত্র রূপ বা বৈশিষ্ট্য।
এটি একটি সংসদীয় সরকার পদ্ধতি। এই সরকারটা আমরা জানি যে পৃথিবীর সকল রাষ্ট্রের তার সরকার পরিচালনার কতগুলো ধরন থাকে, অঙ্গ সংস্থা বা তাদের শাখা প্রশাখা থাকে। তো বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে। আমরা জানি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে। একটি হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, একটি হচ্ছে আইন বিভাগ, আর একটি হচ্ছে বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে একটি রাষ্ট্র কিন্তু পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশও সেরকম পরিচালিত হয় 3টি বিভাগের সমন্বয়ে। তো শাসন বিভাগ সম্পর্কে আমরা প্রথমেই জানবো এবং পরবর্তীতে যে আলোচনাগুলো করব সেটাও শাসন বিভাগ সংক্রান্ত আলোচনা। তো প্রথমে আমরা ধারণা নিয়ে নেব শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ কী। তো রাষ্ট্রের শাসন কার্যের শাসন বিভাগ রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত গ্রহণ, জনগণের সুযোগ সুবিধাসমূহ বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে কিন্তু শাসন বিভাগের লোক। অর্থাৎ আমরা বলতে পারি যে এক কথায় যে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে, এর সাথে জড়িত যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যে সমস্ত দপ্তর আছে, অধিদপ্তর আছে, সকল কিছুই কিন্তু শাসন বিভাগের অন্তর্ভুক্ত। এছাড়াও এই শাসন বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক বিষয়গুলো, বিভিন্ন দপ্তরের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এমনকি গ্রামের চৌকিদার পর্যন্ত কিন্তু এই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই জানো এদেরকে নিয়েই কিন্তু শাসন বিভাগ গঠিত। অর্থাৎ রাষ্ট্রের যে সরাসরি জনগণের যে সরকারের কথা আমরা বলি, এই জনগণের সরকারের সাথে যে বিভাগটার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কিন্তু হচ্ছে শাসন বিভাগের। শাসন বিভাগই কিন্তু জনগণের কাছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেয়, রাষ্ট্রের চাওয়া পাওয়াগুলো জনগণের কাছে পৌঁছে দেয়, রাষ্ট্র কী ধরনের কার্যক্রম পরিচালনা করবে সকল কিছুই কিন্তু দেখাশোনার দায়িত্ব কিন্তু শাসন বিভাগের উপর ন্যস্ত, বা এটাকে নির্বাহী বিভাগও বলা যায়। তা আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা রাষ্ট্রের শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার সাথে মানুষের অধিকারগুলো রক্ষা করাও রাষ্ট্রের শাসন বিভাগের কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে রয়েছে দেখো যে আমরা দেখব যে এরপরে আইন বিভাগ। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যা ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা কিন্তু কল্পনা করা যায় না। তো আইন বিভাগ, বাংলাদেশের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ, বা আমাদের যেটাকে পার্লামেন্ট বলে থাকি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে আইন বিভাগ রয়েছে। আমেরিকার আইনসভার নাম হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস। ব্রিটেনের জাতীয় আইনসভার নাম হচ্ছে তোমার পার্লামেন্ট। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। পৃথিবীর এরকম বিভিন্ন দেশে আইনসভা বিভিন্ন নামে পরিচিত, বাংলাদেশেও আছে। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সেখানে যায় এবং তাদের মধ্যে থেকেই মন্ত্রী পরিষদ গঠিত হয়। তাদের মধ্য থেকেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়। আইনসভা মূলত আইন সংক্রান্ত বিষয়গুলো কাজ করে। আইন সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে নতুন আইন প্রয়োজনে নতুন আইন তৈরি করা, প্রয়োজনে পুরাতন আইন বাদ দেওয়া, প্রয়োজনে পুরাতন আইনের সংশোধন করা। এই যাবত বাংলাদেশের 16 বার সংবিধান সংশোধিত হয়েছে এই আইনসভার মাধ্যমে। তো আইনসভা বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আমাদের সরকার ব্যবস্থাটাকে কিন্তু বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ সংসদ কর্তৃক পরিচালিত সরকার ব্যবস্থা। যে সরকার বা যে শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে বা একটা স্বচ্ছতা থাকে, সেই শাসন ব্যবস্থাকেই বলা হচ্ছে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা। তা বাংলাদেশের জাতীয় সংসদ বা বাংলাদেশের আইনসভা একটি গুরুত্বপূর্ণ সরকারের অংশ এবং এই আইনসভার কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, প্রয়োজনে পুরাতন আইন বাদ দেওয়া এবং সংশোধন করা, নতুন আইন সংযোজন করা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আইনের কাজ করে থাকে আইনসভা। তো বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম আমরা জানি যে কংগ্রেস, ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। আমাদের যেহেতু এক কেন্দ্রিক সরকার, আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে নেই, ছোট রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশে একটি মাত্র আইনসভা, অর্থাৎ বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এছাড়াও সরকার আরেকটি বিভাগ রয়েছে যেটা গুরুত্বপূর্ণ বিভাগ, যেটা জাতির বিবেক বলা হয় এই বিভাগকে। সেই বিভাগটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু ভিডিও দেখে নিব আইন বিভাগ সংক্রান্ত।
সদস্য মোহাম্মদ সুহিদ আলী ভূঁইয়া, জেনারেল অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সদস্য আপনি বললেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনাকে আজকে কতদিন পরে আমার ভালো লাগতেছে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সেদিন আমি কথা বলতে দাঁড়িয়েছিলাম, আমার তো ধারণা ছিল প্রথমবার কথা বলতেছি আমাকে 6 মিনিট দিল, 1টা মিনিটও দিল না। এক সময় বললো যে আপনি শেষ করেন। আমি এত দ্রুত বললাম এবং বললাম আমি যে কথাগুলি বলতেছি যারা শুনতেছে তারা বুঝবে না। যারা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তুত করতে থাকে আপনাকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আপনি জানেন আমার বাড়ি দাউদকান্দি একটি বর্ধিষ্ণু এলাকা এবং ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মাননীয় স্পিকার আমি সংক্ষেপে বলছি যে আমি যখন দাউদকান্দি স্কুলে পড়তাম তখন এখানে আপনার সারা বাংলাদেশ থেকে বড় বড় লোক আসতো, যেমন বৈরব, আশুগঞ্জ, সিলেট, চাঁদপুর, অর্থাৎ ওই সময় একটা নদী বন্দর ছিল। আমরা যখন সেখানে ব্রিটিশ আমলের করা যেটিতে গোসল করতে যেতাম তখন ছিল 20 থেকে 30 ফুট পানি। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই চিটাগাং ওই এলাকায় যাওয়ার সময় দাউদকান্দি ক্রস করেন, আপনি যদি ডাইনি ভাই তাকান সেটা এখন নদী বন্দর নাই, হয়ে গেছে স্থল বন্দর। এটাকে নদী বন্দর বলা যায় না, স্থল বন্দর বলা যায় না, মাঝামাঝি অবস্থা আছে। আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী মহোদয়কে কাছে জানতে চাই যে ওনারা অতি শীঘ্রই এখানে বেসিকের বন্দোবস্ত করবে কিনা। যদি বেসিকের বন্দোবস্ত না করে এটা না থাকবে নদী বন্দর, না থাকবে স্থল বন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য মন্ত্রী, মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথার্থ বলেছেন, বড় চাঁদপুর নদী আমাদের অসম্ভব স্বচ্ছতা এবং আগে অনেক পানি থাকতো, সেখানে স্টিমার চলতো। এখন নাব্যতা কমে গেছে, ড্রেজার দরকার। আমরা নিশ্চিত থাকেন আমরা ড্রেজিং করে নাব্যতা আনবো, তবে সময়ের দরকার। ড্রেজার আরো কিছু কিনতে হবে, আমাদের যদি কিনতে পারি আমরা এবারে আপনাকে একটা ড্রেজার ছেড়ে দেবো, আপনি আপনার মতো করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা আইনসভার কার্যক্রম দেখলাম। এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছ এর কার্যক্রমগুলো কেমন করে চলে। তো আমরা তাহলে সরকারের 3টি বিভাগের একটি বিভাগ হচ্ছে আইন বিভাগ। এই আইন বিভাগ আইন তৈরি করে, প্রয়োজনে আইন বাদ দেয়, প্রয়োজনে আইনের সংশোধন নিয়ে আসে, এই সংক্রান্ত কাজগুলো আইনসভা করে থাকে। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশে আইনসভাও রয়েছে। এই আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। 300 জন নির্বাচিত সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত মহিলা আসন, মোট 350 জন সংসদ সদস্য নিয়ে এটি গঠিত হয়। তো বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট এবং এই আইনসভা রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা একটু দেখে নেব যে সরকার আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ, যে বিভাগটি হচ্ছে বিচার বিভাগ। সরকার যে বিভাগ আইন অনুসারে, সরকারের যে বিভাগ আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে সেই বিভাগকে বলা হয় বিচার বিভাগ। এই বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিকের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষা, এগুলো আইন বিভাগের উপর নির্ভরশীল এবং রাষ্ট্রের সকল আদালত এবং বিচারক নিয়েই এই বিচার বিভাগটি গঠিত। আমরা জানি যে বিচার বিভাগ আমাদের দেশে 2 ধরনের দুই পর্যায়ের বিচার ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্ন আদালত। উচ্চ আদালতকে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট, আর নিম্ন আদালতকে বলা হচ্ছে জেলা জজ আদালত। তো উচ্চ আদালতের আবার 2টি
ভাগ রয়েছে, একটি হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। এছাড়াও প্রতিটা জেলায় জেলা পর্যায়ে স্থানীয় জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে জেলা জজ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল বিষয়গুলোকে নিয়ে আমাদের বাংলাদেশের বিচার বিভাগ, এই বিচার বিভাগের মূল কাজই হচ্ছে আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের মৌলিক অধিকারের সুরক্ষা, মৌলিক অধিকার এবং স্বাধীনতার সুরক্ষার ব্যবস্থা করা। এই মূলত আমাদের সরকারের যে স্বরূপের কথা বলছিলাম, এই তিনটি বিভাগ নিয়েই কিন্তু মূলত বাংলাদেশ সরকার গঠিত এবং এভাবেই এই তিনটি বিভাগ পরিচালিত হয়। এই তিনটি বিভাগের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে শাসন বিভাগের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন হচ্ছে রাষ্ট্রপতি আর আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রী। এই দুজনের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো এখনই। তার আগে আমরা একটু বাড়িতে বসে কাজ করব, তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, সেই বিষয়টা সংক্রান্ত একটি তোমাদের কাজ থাকবে, অল্প সময়ের জন্য কাজ। আমরা ফিরে এসে নিশ্চয়ই দেখব যে তোমাদের জন্য বাড়িতে কাজ থাকবে, প্রশ্ন থাকবে যে বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি, কি কি, এ সম্পর্কিত তোমরা একটু 3 নম্বরের মতো প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসবা। আমরা বাড়ি থেকে ফিরে এসে নিশ্চয়ই দেখব। তো আজকে আমরা আলোচনার যে বিষয়টা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের শাসন বিভাগের বা বাংলাদেশ শাসন সংক্রান্ত সরকারের যে বিষয়গুলোর সাথে জড়িত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই দেশটির, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, তিনি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, সর্বোচ্চ দায়িত্ব মর্যাদা সম্পন্ন ব্যক্তি রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের একটি প্রতীক। রাষ্ট্রপতি হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং তাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে কিন্তু এমপি নির্বাচিত হওয়ার যে যোগ্যতাগুলো থাকে সেগুলো কিন্তু তার থাকতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার মেয়াদকাল হচ্ছে 5 বছর। তো এই রাষ্ট্রপতি বাংলাদেশের, আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী যদিও সংসদীয় সরকার ব্যবস্থায় কম, তারপরেও তিনি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকারের সকল শাসন কাজ তার নামে পরিচালিত হয়। সরকার যা কিছু কাজই করুক তা কিন্তু যেহেতু রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তার নাম অনুসারেই কিন্তু, তার নামেই কিন্তু তাকে তার নাম দিয়ে কিন্তু সেই শাসন ব্যবস্থাটা কিন্তু পরিচালিত হয়। তিনি রাষ্ট্রপ্রধান। আমরা জানি যে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। সরকার প্রধান প্রধানমন্ত্রী হলেও কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ দান করেন। তাছাড়া তিনি অন্যান্য মন্ত্রী, উপমন্ত্রীদেরও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ দান করেন। তিনি সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর প্রধানদেরও নিয়োগ দেন। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো রাষ্ট্রপতির আরও কতগুলো কাজ রয়েছে নিয়োগ সংক্রান্ত কাজ, বিশেষ করে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ দিয়ে থাকেন। তো রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় কম হলেও কিন্তু তিনি যতটুকু দায়িত্ব তিনি পালন করেন কিন্তু রাষ্ট্রের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে থাকেন। এছাড়াও তিনি প্রধান নির্বাচন কমিশনার, প্রধান হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তিনি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি সংসদ বিষয়ক কতগুলো ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বান করেন, নতুন করে সংসদের অধিবেশন আহ্বান এবং সংসদ মুলতবি করা, সংসদ স্থগিত করা রাষ্ট্রপতির উপর ন্যস্ত এবং সংসদ অধিবেশন চালু হলে রাষ্ট্রপতি এই অধিবেশনের বক্তব্য দিয়ে থাকেন এবং সেটা নিয়ে সংসদে আলোচনা হয়ে থাকে। রাষ্ট্রপতি সংসদে বিভিন্ন সময় বাণী প্রেরণ করে থাকেন এবং তিনি সংসদ যে কোনো সময় মুলতবি ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ তিনি ভেঙেও দিতে পারেন, দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে যে অধ্যাদেশ জারি।
যে অনেক সময় দেখা যায় যে নির্বাচনকালীন সময়ে যে সময়টুকুতে নির্বাচিত সরকার থাকে না, বা জরুরি অবস্থাকালীন সময়ে, বা যে সময়ে সংসদ কার্যকর নেই, বা সংসদের অনুপস্থিতি আছে, বা সংসদ এই সময় স্থগিত আছে, বা সংসদ ভেঙে গিয়েছে, এমন পরিস্থিতিতে আইন তৈরি করতে গেলে তো আইনসভার প্রয়োজন। কিন্তু আইনসভায় সে সময় যদি অনুপস্থিত থাকে, বা আইনসভা যদি বন্ধ থাকে, বা মুলতবি থাকে, স্থগিত থাকে, বা না থাকে, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি একটি আদেশ জারি করে আইন তৈরি করতে পারে। সেই আদেশটাকে বলা হচ্ছে অধ্যাদেশ জারি করা। এই অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। অন্যান্য আইনের মতোই রাষ্ট্রপতির এই অধ্যাদেশ জারিটাও কিন্তু আইন হিসেবে বিবেচিত হয়ে থাকে। রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাজ করে থাকেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিদেরকে নিয়োগ দেন, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরও তিনি নিয়োগ দিয়ে থাকেন। এবং রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত কতগুলো কাজ করে থাকে, যেমন রাষ্ট্রপতি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া কোনো অপরাধীর বা দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তির অপরাধ মার্জনা করতে পারেন, ক্ষমা করতে পারেন, তার সাজা কমিয়ে দিতে পারেন, তার সাজা মওকুফ করতে পারেন। এই সমস্ত ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে। সেটা সাধারণ বিচারালয় কর্তৃক হতে পারে, সেই সাজা প্রধান বিচার মানে দেশের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত বিচার, এবং নিম্ন আদালত কর্তৃক যে ধরনের বিচারেরই হোক, রাষ্ট্রপতির সেই ক্ষমতা রয়েছে, সে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। এছাড়াও অর্থ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। আমরা জানি যে সরকারি অর্থ সংক্রান্ত যে কোনো বিল সংসদে উপস্থাপন করতে গেলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। যে জাতীয় বাজেট আমাদের জাতীয় সংসদে পেশ হয়, সেটাও কিন্তু রাষ্ট্রপতির সুপারিশ করবে, রাষ্ট্রপতির সম্মতিতে জাতীয় সংসদে পেশ করা হয়। এছাড়াও যে প্রয়োজনে রাষ্ট্রপতির সংযুক্ত তহবিল থেকে যে কোনো ধরনের রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য কিন্তু ব্যবস্থা করতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতা রয়েছে, অর্থ সংক্রান্ত ক্ষমতাগুলো। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে। আমাদের 3 বাহিনী জানি যে আমরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীর কিন্তু সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। শুধু প্রতিরক্ষা সংক্রান্ত না, আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু প্রধান আচার্য কিন্তু হচ্ছেন রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী সংক্রান্ত আমরা জানলাম যে রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে, রাষ্ট্রপতি সংসদ বিষয়ক কাজ করে থাকে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সহ হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ দান করে থাকে, এবং রাষ্ট্রপতি বিচারালয় কর্তৃক প্রদত্ত অপরাধীদের সাজা কমাতে পারে বা মাফ করে দিতে পারে, এবং রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত কাজ করে থাকে, অর্থ বিল সংক্রান্ত কাজ করে থাকে। এবং আমরা জানি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অর্থাৎ প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি দেশ রক্ষার জন্য, বহিঃশত্রু মোকাবেলা করার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া রয়েছে। এই ছিল আমাদের বাংলাদেশ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। এবার আমরা এক নজর দেখে নেব পাশাপাশি যে এদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীগুলো কি, অর্থাৎ প্রধানমন্ত্রী কী ধরনের ক্ষমতা ও কার্যাবলী ভোগ করে থাকেন। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু, সরকারের প্রধান, তিনি নির্বাহী প্রধান, তাকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। রাষ্ট্রপতির মতো একটি সরকারের মেয়াদ যেহেতু 5 বছর, এই সরকারের রাষ্ট্রপতি তারও মেয়াদ 5 বছর, একইভাবে প্রধানমন্ত্রীর কিন্তু শাসনকালও হচ্ছে 5 বছর। কিন্তু প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বা কোনো কারণে পদত্যাগ করতে বাধ্য হয়, তাহলে প্রধানমন্ত্রীর সাথে সাথে কিন্তু সেই মন্ত্রিসভারও পদত্যাগ হয়ে যায় বা সেই সরকার ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী থাকলে সরকার ব্যবস্থাটা যেটা আছে সেটা থাকবে, প্রধানমন্ত্রী না থাকলে যে সরকার আছে সেই সরকার ভেঙে যাবে। তিনি একসাথে জাতীয় সংসদ নেতা, তিনি সরকার প্রধান, তিনি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থারও মধ্যমণি। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান, নির্বাহীও প্রধান তিনি। তো প্রধানমন্ত্রীও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ, বাংলাদেশের শাসন ক্ষমতা যেহেতু তাকে কেন্দ্র করেই পরিচালিত হয়, তবে তার কাজ এবং ক্ষমতা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা লাভ করতে হবে। আমরা একটু দেখে নেই। প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী, তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশের রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান, তাকে কেন্দ্র করে মন্ত্রী পরিষদ গঠিত হয় ও এর কাজ পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে অর্থমন্ত্রী বার্ষিক আয় ব্যয় অর্থাৎ জাতীয় বাজেট, আমরা যেটা প্রতি বছর জুন মাসে আমরা জাতীয় সংসদে দেখতে পাই, জাতীয় বাজেট তিনি পেশ করেন।
তো মোটামুটি প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল ক্ষমতারই কিন্তু কেন্দ্রবিন্দু। এছাড়াও প্রধানমন্ত্রী আইন সংক্রান্ত কতগুলো কাজ করে থাকেন, যেমন জাতীয় সংসদের সকল ধরনের আইনের পৃষ্ঠপোষক কিন্তু প্রধানমন্ত্রী, তাকে কেন্দ্র করেই কিন্তু সংসদে আইন প্রণয়ন কার্যাবলীগুলো পরিচালিত হয়। সংসদ পরিচালনা আমরা জানি যে প্রধানমন্ত্রী হচ্ছে সংসদ নেতা, তাকে কেন্দ্র করেই সংসদ পরিচালিত হয়। তিনি সকল সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অসুবিধাগুলো তিনি দেখাশোনা করেন এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রীর মাধ্যমেই সংসদটা সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী সংসদে জবাবদিহিমূলক প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করে থাকেন। অর্থাৎ সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ তিনি হচ্ছেন সংসদ নেতা। এছাড়াও তিনি অর্থ সংক্রান্ত কাজ করে থাকেন। প্রধানমন্ত্রী আমাদের যে প্রধানমন্ত্রী আমরা একটু এক নজর এখানেও দেখবো, আমরা শুনবো যে অর্থ সংক্রান্ত কাজ করে থাকেন তিনি। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তার পরামর্শ এবং নির্দেশক্রমে জাতীয় বাজেট সংসদে পেশ করা হয় এবং এই বাজেটে তার যে রাজনৈতিক মতাদর্শ, তার যে অর্থনৈতিক নীতিসমূহ যে তার দলে রয়েছে, সেগুলো প্রতিফলন কিন্তু এই জাতীয় বাজেটে কিন্তু প্রতিফলন ঘটে। এছাড়াও রাষ্ট্রীয় কাজের সমন্বয় তিনি সাধন করেন। যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজের সমন্বয় সাধন করেন, রাষ্ট্রের যে বিভিন্ন 3টি বিভাগ রয়েছে, রাষ্ট্রের যে বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলো রয়েছে, সেই দপ্তর অধিদপ্তর এবং রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে কাজের সমন্বয় করে সুষ্ঠুভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবেও তিনি কাজ করেন। কিন্তু প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। জাতীয় দুর্যোগের সময় প্রধানমন্ত্রী জনগণের সামনে তার নীতি, তার কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। প্রধানমন্ত্রী বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, বিশ্ব দরবারে বাংলাদেশকে বা এই দেশকে কিভাবে উপস্থাপন করবে, এই দেশের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেন। এছাড়াও জাতীয় সংকট মোকাবেলায় দেশবাসীকে নানা বিষয়ে দিক নির্দেশনাও তিনি দিয়ে থাকেন। পাশাপাশি একজন প্রধানমন্ত্রী কিন্তু একটি দলের নেতা। তার রাষ্ট্র পরিচালনায়, তার সংসদ পরিচালনায়, তার দলের গৃহীত নীতি আদর্শগুলো কিন্তু তার মাধ্যমে প্রতিফলিত হয়। অর্থাৎ তিনি একটি দলেরও নেতা, দলেরও প্রধান। তার মাধ্যমেই একটি দেশ, একটি দল পরিচালিত হয়ে থাকে সুষ্ঠু এবং সবলভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে দেখো যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করে থাকেন। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন ও তার প্রতিনিধিত্ব করেন। তিনি সংসদ এবং সংসদের বাইরে দলের নীতি নির্ধারণী কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। তিনি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক এবং তিনি জাতীয় সংকট সম্পর্কে দেশবাসীকে অবহিত করেন। অর্থাৎ তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন। তো আমরা যে বিষয়গুলো জানলাম তার উপর বাড়িতে একটি কাজ করব, তোমরা একটু খাতায় লিখে দিবা এবং ফিরে এসে আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখব যে রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ কি। তোমরা বাড়ির খাতায় SW খাতায় লিখে নিয়ে আসবা, আমরা ফিরে এসে নিশ্চয়ই তোমাদের খাতাগুলো দেখব আজকের তারিখ দিয়ে। যাই হোক, তো আজকের আলোচনার বিষয় থেকে আমরা যে বিষয়গুলো জানলাম তা এক নজর চোখ বুলিয়ে নেই। দেখো একটু স্ক্রিনের দিকে, আমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারি কিনা। যে প্রশ্নগুলো আগে দেখে নাও। আচ্ছা, বাংলাদেশের আইনসভার নাম কি? আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় সংসদ। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে আমরা জানি যে শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। কাকে সরকারের স্তম্ভ বলা হয়? প্রধানমন্ত্রীকে। সরকারের কোন বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে? বিচার বিভাগ। এবং বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে? বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে। তো আজকে আলোচনা থেকে আমরা বিষয়গুলো জানতে পারলাম যে আমরা সরকারের 3টি বিভাগ সম্পর্কে জানতে পারলাম, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এছাড়া শাসন বিভাগের 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সম্পর্কেও অবগত হয়েছি। এবং তোমাদের সর্বশেষে তোমাদের বাড়ির জন্য আরেকটি কাজ থাকবে যে বাংলাদেশ সরকারের স্বরূপ ব্যাখ্যা করা, অর্থাৎ বাংলাদেশ সরকার কাঠামোটা কেমন, তার বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা বাড়ির খাতায় বাড়ির দ্বিতীয় কাজ হিসেবে লিখে নিয়ে আসবা। তো আজকে আলোচনায় ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।